স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে। আজকের গল্পটির নাম ফিরে আসার প্রতিশ্রুতি। চলুন শুরু করা যাক আজকের গল্প। অনেকদিন পর ব্যাট করতে নামার ফলে একটু টেনশনে ছিলাম। তাও বল করছে আমাদের গ্রামের নিলয়। প্রথম ব্যাট করে অন্য দল এত রান করেছে যে তার অর্ধেক করতে পারলেই বুঝব ম্যাচ জিতে গেছি। আমার পাশেই তখন পিউ, মানে আমার খুড়তুতো বোন। সে আমাকে উৎসাহ দেওয়ার বদলে টিপ্পনি দিচ্ছিল। তার বয়স মাত্র ৭। ক্রিকেট সে কিছু বোঝে না, এইটুকু জানে যে আমাকে মনঃসংযোগ করতে না দিলে আমি ব্যাট ছেড়ে দিতে পারি। এটা পড়ে ভেবে বসবেন না যে কোনো বড় টুর্নামেন্ট খেলছি। এমনকি এটা গ্রামের ছোট কোনো টুর্নামেন্টও নয়। খেলছি না কোনো বড় বা ছোট মাঠেও। খেলছি আমার নিরঞ্জন জেঠুর বাড়ির উঠোনে। আর দর্শক সংখ্যা ১, মানে আমার বোন পিউ। যাই হোক, নিলয় বলটা করল। আমি চোখ বন্ধ করে ব্যাট চালালাম। তাকিয়ে দেখি বল ৪ হয়েছে, কিন্তু পড়েছে জেঠুর প্রিয় বাগানে। যেখানে পড়েছে সেখানে লতা পাতার জঙ্গল আর একটা কুমড়ো গাছ আছে। সবাই গেলাম বল খুঁজতে, কিন্তু ওই সুন্দর বাগানের ভেতরে বল খুঁজে পাওয়া অতি দুষ্কর ব্যাপার। আমাদের ক্যাপ্টেন সমীরদা বলল, বিকাশদা, ব্যাট দিয়ে একটু চারদিকটা চটিয়ে দেখব। কিন্তু তাতে কুমড়ো গাছের ক্ষতি হতে পারে। বিকাশদা আমার একমাত্র জেঠুর ছেলে। সে বলল, নিশ্চয়ই দেখবি, কেন দেখবি না? এটা শুনে সমীরদা যেই পা বাড়িয়েছে, বিকাশদা আবার বলল, কিন্তু একটা পাতাও ভাঙলে ৫০ টাকা জরিমানা। তা শুনে সমীরদা নিরস্ত্র হল। সেই দিনের মতো খেলা শেষ। যে যার বাড়ির দিকে রওনা হলাম। যাওয়ার আগে নিলয় বলল, খেলাটা হলে কিন্তু জিততে পারতিস না। আমি কোনো উত্তর করলাম না, কারণ সেটা আমি ভালোভাবেই জানি। সাধারণত আমার খুব বেশি খেলাধুলা হয় না। মাঝে মধ্যে গ্রামে আসলেই খেলা হয়। আমি কিছু দূরের রায়নগর শহরে মা বাবার সঙ্গে থাকি। এখানে থাকেন আমার শশাঙ্ক কাকু আর জেঠুর পরিবার। গ্রামে এলে সাধারণত কাকুর কাছেই থাকি। এবারে এসেছি কালীপুজোর জন্য। গ্রামে কম এলেও অনেক বন্ধু আছে, আর আছে এই গ্রামের সঙ্গে এক অদ্ভুত নারীর টান। তবে আসল গল্প এটা নয়, তা ঘটে সেদিন রাতে। পিউ আর আমি সন্ধেবেলা এক কালী মন্দিরে যাই। কালীপুজোর দিন প্রতি বছর প্রদীপ দিয়ে গোটা মন্দির সাজানো হয়। বড় একটা আলপনার মতো করে প্রদীপ সাজানো হয়। ছোটরা মোমবাতি হাতে সলতেতে আগুন দেয় আর বড়রা সাজিয়ে দেয়। প্রদীপ নিভে গেলেই সবাই মিলে জ্বালাতে ছুটে যায়। আমার বোনও ওদের সঙ্গে কাজ করছিল। আমি বড়দের সঙ্গে গল্প করছিলাম। এমন সময় কিছু দূরে একটা গোলমাল দেখে আমরা কয়েকজন এগিয়ে গেলাম। ছোটদের বলে গেলাম প্রদীপ যেন না নিভে যায়। দায়িত্ব পেয়ে ওরা আরও ব্যস্ত হয়ে গেল। সেখানে গিয়ে যা শুনলাম খুবই দুঃখের। যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সেখানে একটা ছোট ছেলের হঠাৎ শ্বাসকষ্ট হয়। তার মা বাবাকে জানালে গাড়ির ব্যবস্থা করার আগেই ছেলেটা মারা যায়। গ্রামে ভালো ডাক্তার নেই। গ্রামের ডাক্তার বলেন রায়নগরে নিতে হবে, কিন্তু গ্রামের একমাত্র গাড়িটা তখন অন্য গ্রামে গিয়েছিল। ফিরে আসার আগেই ছেলেটা মারা যায়। মনটা আরও খারাপ হলো যখন জানলাম ছেলেটার একটা দিদি আছে, সেও ছোট। সে তখন মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিল। গরিব পরিবার, ছেলেটার বাবা দিনমজুর। ছেলেটার দিদিটা এসে খুব কাঁদছিল। বলছিল, ভাই উঠ, কাল ভাইফোঁটা, তোর জন্য নতুন জামা আর খেলনা কিনেছি। আর থাকতে পারলাম না। পিউকে নিয়ে দূরে সরে গেলাম। রাতে খেতে বসে কাকুর কাছে শুনলাম ৪ বছরের বাচ্চা বলে জঙ্গলের ধারে পুঁতে দিয়ে এসেছে। ৫ বছর না হলে পোড়ানোর নিয়ম নেই। সেদিন রাতে কথাগুলো বারবার মনে পড়ছিল। এরপর ৩-৪ দিন কেটে গেল। পাড়ার মোড়ে মোড়ে ঘটনাটা নিয়ে আলোচনা চলল। যেদিন ফেরার কথা, তার আগের দিন বিকেলে বাড়িতে জল শেষ হয়ে গেল। আমাদের গ্রামের কলের জল ভালো নয়, তাই জল আনতে হয় পাশের গ্রাম বেলডাঙ্গা থেকে। কাকু সাধারণত জল আনে, কিন্তু আমি আসার পর থেকে আমিই আনছিলাম। ভালো লাগতো কাজটা। সাইকেলে চেপে দুপাশে গাছের সারি, মাটির রাস্তা, এই শান্তিটা শহরে নেই। জল নেবার জায়গায় পৌঁছতে পৌঁছতে সূর্য ডুবে গেল। এই সময় সাধারণত কেউ থাকে না। একা দুটো বড় পাত্র নিয়ে জল ভরছিলাম। জল নিয়ে সাইকেল চালাতে চালাতে হঠাৎ সামনে আলোতে কিছু একটা দেখলাম। ভেবেছিলাম শেয়াল। কাছে এসে দেখি একটা ছোট ছেলে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে একা কি করছো? সে বলল, মায়ের জন্য দাঁড়িয়ে আছি। আমি বললাম, তোমার মা কোথায়? সে বলল, বাড়িতে। তুমি আমার মাকে বলে দিও দুঃখ করতে না, আমি তাড়াতাড়ি ফিরব। আমি বললাম, কোন গ্রামে তোমার বাড়ি? চলো পৌঁছে দিই। কথা শেষ হওয়ার আগেই সে জঙ্গলের ভেতর ছুটে হারিয়ে গেল। মাথামুন্ডু কিছু বুঝতে না পেরে আমি নিজের গ্রামের রাস্তা ধরলাম। পরদিন শহরে ফিরে গেলাম। এরপর পড়াশোনার জন্য কলকাতায় চলে যাই। ৩ বছর গ্রামে যাওয়া হয়নি। ৩ বছর পর ফিরে গিয়ে শুনলাম ছেলেটা মারা যাওয়ার ১ বছর পর ওদের ঘরে আরেকটা ছেলে হয়েছে। আশ্চর্যের বিষয়, ছেলেটা হুবহু তার মৃত দাদার মতো দেখতে।
এই কথা শুনে আমার কানে ভেসে উঠল সেই রাতের কথাটা। তুমি মাকে বলে দিও, আমি তাড়াতাড়ি ফিরব। শেষ হলো গল্প ফিরে আসার প্রতিশ্রুতি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এমন আরও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।